মধ্যরাত থেকে কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। লিটারে 6 টাকা কমেছে অকটেন পেট্রোলের। ডিজেল বিক্রি হচ্ছে 105 টাকা 25 পয়সায়। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে প্রতি বছর প্রায় 80,000 কোটি টাকা পাচার। মার্কিন আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদন। জড়িত সরকারি বেসরকারি ব্যাংক। টাস্কফোর্স গঠনের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি শামীমা শাম্মী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণার পর শনিবার মধ্যরাত থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করায় ভোক্তাদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পেট্রোল পাম্পে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। বিষয়টি পাম্প বন্ধ বা তেল নেই এমনটা নয়। এ অপেক্ষা রাত 12টা বাজার, কেননা শনিবার মধ্যরাত থেকে কমেছে জ্বালানি তেলের দাম। ডিজেলের মিটারে ভেসে উঠে 105 টাকা 50 পয়সা, আর অকটেন ও পেট্রোলে 125 ও 121 টাকা। এক লাফে 30-40 টাকা বৃদ্ধির পর সামান্য কিছু টাকা না কমিয়ে আরও বেশি কমানোর দাবি চালকদের। একবারে বাড়ে এতগুলা, বাড়াবার সময় বাড়ায় কম, একটু বেশি যদি কমাইতো, আমরা মনে করেন কস্টিং খরচটা কম হইতো, আমরা মাল পরিবহনটা কমের ভিতরে করতে পারতাম। 6 টাকা তো তেমন কোনো কিছু না, অন্তত আমরা যতটুকু শুনছি 8 টাকা থেকে 12 টাকা, সেটা 10 টাকা কমলে মোটামুটি ঠিক ছিল। এদিকে অন্তর্বর্তী সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানান সাধারণ মানুষ। এটা খুব পজিটিভ ভাবে আমি দেখতেছি, আশা করি আরো বেটার হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা খুশি তো, এতে খুব খুশি। ডলারের রেট একটু ওয়ার্ল্ড ওয়াইড একটু কমে, হয়তো বা এটা আমাদের রিডিউস হতে পারে পেট্রোলের দাম, ডিজেলের দামগুলো ইনশাল্লাহ। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শনিবার দেশে জ্বালানি তেলের নতুন এই দাম নির্ধারণ করে অন্তর্বর্তী সরকার। এ দফায় পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 6 টাকা কমানো হয়েছে। অপরদিকে ডিজেলের দাম প্রতি লিটার প্রতি কমেছে 1 টাকা 25 পয়সা। ফলে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, পেট্রোলের দাম 127 টাকা থেকে কমে 121 টাকা এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে কমে 105 টাকা 27 পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে 1 মাসের মাথায় জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তী সরকার। সাধারণ ভোক্তা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের প্রত্যাশা আগামী দিনে আরও কম হবে এই জ্বালানি তেলের দাম। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন রিপোর্টার সানবীর রূপল এবং খুলনা নগরীর জোড়াগেট এলাকায় আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি রূপলের কাছে। শনিবার রাত 12টা থেকে নতুন জ্বালানি তেলের দাম কার্যকর হয়েছে এবং নতুন জ্বালানি তেলের দামের হিসাবে 6 টাকা করে কমানো হয়েছে অকটেন এবং পেট্রোলের দাম, এবং ডিজেলের দাম কমানো হয়েছে 1 টাকা 25 পয়সা। এবং বেশ অনেকদিন পরে এই জ্বালানি তেলের দাম কমলো, এবং এর আগে যে নির্বাহী আদেশে জ্বালানি তেল বিদ্যুতের দাম নির্ধারণ করা হতো সেটি অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে এসে সেটি বাতিল করে, এবং বাতিল করার পরে নতুন এই দাম কার্যকর হলো। এবং 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে এই নতুন দামের কার্যকর হওয়া শুরু হলো, এবং এর মধ্য থেকে মানুষজন কিছুটা স্বস্তি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং এর মধ্যে জ্বালানি তেলের যে দাম এর সমন্বয় সেটি আন্তর্জাতিক বাজারের অনুযায়ী দামের সমন্বয় করা হয়েছে, এবং আন্তর্জাতিক দাম যেহেতু কিছুটা কমেছে এবং সেই দামের সাথে সমন্বয় করেই এই নতুন দামের কার্যকর করা হয়েছে। এবং এখন নতুন দামের হিসেবে আগে 131 টাকায় অকটেন বিক্রি হলো, এখন 127 টাকায় বিক্রি হচ্ছে, এবং পেট্রোলের অকটেনের দাম 131 টাকা থেকে কমে 125 টাকা, এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে কমে 121 টাকা বিক্রি করা হচ্ছে, এবং ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা ছিল, এবং 106 টাকা 75 পয়সা থেকে কমিয়ে 105 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। এবং নতুন এই দামের ক্ষেত্রে এর আগে যেমন নির্বাহী আদেশে সরকার চাইলেই যখন ইচ্ছে তখন কোনো ঘোষণা ছাড়াই জ্বালানি তেলের দাম নির্ধারণ করতে পারত, এবং তার আগে যে নিয়ম ছিল সেই নিয়মে অর্থাৎ গণশুনানির মাধ্যমে এই জ্বালানি তেল বিদ্যুতের দাম নির্ধারণ করা হতো। তবে তারপরে সেই আইনটি সংশোধন করার ফলে
কিন্তু নতুন করে দাম নির্ধারণ করার ক্ষেত্রে এখন পর্যন্ত নতুন করে দাম নির্ধারণ করার ক্ষেত্রে এখন কার্যকর হচ্ছে নতুনভাবে, এবং এটি একটি স্বস্তির খবর বা বলা যায়। তবে কিছুক্ষণ আগে যারা এখানে পেট্রোল পাম্পে নতুন দামে তেল কিনতে এসছেন এবং সেই নতুন দামে তেল কিনতে আসা লোকজন যারা বলছেন যে ঢাকার বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প কেউ কেউ আবার বন্ধও রেখেছেন। তবে আমরা ঘুরে দেখব যে ঢাকায় নতুন দাম কার্যকর করার ক্ষেত্রে কারো কোনো গাফলতি আছে কিনা। তো এখন পর্যন্ত যে কয়েকটি পেট্রোল পাম্প আমরা খোলা দেখতে পেয়েছি, সেই পেট্রোল পাম্পগুলোতে নতুন কার্যকর দামেই তেল বিক্রি করছেন, এবং নতুন এই দামের স্বস্তি ফিরতে হয়তো অন্য যে এর সাথে সংশ্লিষ্ট যে পণ্যমূল্য আছে সেক্ষেত্রেও হয়তো প্রভাব পড়তে পারে। তো এই ছিল এখন পর্যন্ত নতুন জ্বালানি তেলের দাম নির্ধারণের সবশেষ তথ্য। চলে যাচ্ছে খুলনায়। একটু পিছনে ফিরতে চাই। 2022 সালের 5 আগস্ট দিনটি ছিল শুক্রবার। সেদিন রৌদ্রোজ্জ্বল একটি দিনেও কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটে, অর্থাৎ জ্বালানি তেলগুলোর দাম 1 লাফে 42% থেকে শুরু করে 51% পর্যন্ত বৃদ্ধি করা হয়। অর্থাৎ ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন সহ সব ধরনের জ্বালানি তেলের দাম 1 লাফে বেড়ে যায় অনেকাংশে, এবং এর ফলে কিন্তু যে সব পণ্য সহ বিভিন্ন ধরনের আসলে দামও বৃদ্ধি পেতে থাকে, এবং এই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশে কিন্তু বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে। যারা জ্বালানি তেল ক্রয় করেছেন তারা বিক্ষোভ করেছেন। আমরা দেখছি এই যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যে গতকালকে কিন্তু আসলে জ্বালানি তেলগুলোর দাম কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ যে ডিজেল এবং কেরোসিনের দাম 1 টাকা 25 পয়সা এবং অকটেন ও পেট্রোলের দাম 6 টাকা করে কমিয়ে আসলে একটি পর্যায়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু এরপরে কিন্তু আমরা খুলনার সকাল থেকে খুলনার বিভিন্ন যে পেট্রোল পাম্প সহ জ্বালানি তেলের ডিপোগুলো রয়েছে সেখানে ঘুরেছি, তাদের সাথে কথা বলেছি, এবং যারা ভোক্তা সাধারণ রয়েছেন মূলত ভোক্তা সাধারণের উপরেই কিন্তু প্রতিটি দামের প্রভাবটি সরাসরি তাদের উপরে পড়ে। সেই ভোক্তা সাধারণের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই যে সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে যে দামটি কমলো এতে তারা সন্তোষ প্রকাশ করলেও বলছেন যে আসলে দামটি আরো কমা প্রয়োজন, অর্থাৎ যে 1 লাফে 1 লাফে যে অনেকাংশে দাম বেড়ে গেছে সেই পর থেকে কিন্তু আসলে কখনো কয়েক পয়সা বা 1 টাকা 2 টাকা করে দাম কমেছে। এটি গতকালকে 1 টাকা 25 পয়সা এবং 6 টাকা পর্যন্ত দাম কমেছে। এর ফলে তারা বলছেন যে এই দাম কমাটি আসলে আরো কমাতে হবে, কারণ বিশ্ববাজারে যেভাবে সবকিছুর দাম, নিত্য প্রয়োজনীয় পণ্য সবকিছুর দাম বাড়ছে, এর সাথে কিন্তু জ্বালানি তেলের সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সেই ক্ষেত্রে আসলে মানুষের স্বাভাবিক যে কার্যক্রম এবং তাদের যে যাপিত জীবন আসলে আরো কিছুটা সহনশীল স্বাভাবিক করতে তারা কিন্তু অন্তর্বর্তী সরকারের উপর যারা খুলনা অঞ্চলের মানুষের যারা অনুরোধ জানিয়েছেন এটি যেন আসলে সময়ের সাথে যতটুকু সম্ভব আসলে কমিয়ে আনা হয়। তো খুলনা থেকে জ্বালানি তেলের যে দাম কমার খবর এবং এর ফলে যে সাধারণ মানুষের উপর প্রভাব, আমার কাছে এই ছিল সর্বশেষ। আয়নাঘরকে দুনিয়ার নরক আখ্যা দিয়ে সময় সংবাদের কাছে বন্দিশালায় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দিলেন বেঁচে ফেরা সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। 5 মাস 3 দিন অন্ধকার কুঠুরিতে আটকে মধ্যযুগীয় বর্বরতা চালানো হয় বলে জানান তিনি। জড়িতদের বিচারে গুম কমিশন গঠিত হওয়ায় স্বস্তি জানালেও বিশেষ আইনে দ্রুত বিচার দাবি তার। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে সক্রিয় ছিলেন বিএনপির রাজনীতিতে। 2015 সালের 10 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরা থেকে রাত 8টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সাদা মাইক্রোবাসে। সঙ্গে সঙ্গে বেঁধে ফেলা হয় চোখ, গাড়িতে উচ্চ স্বরে গান বাজিয়ে শুরু হয় নির্যাতন। সাথে সাথেই চোখ বেঁধে ফেললো এবং হাতে হ্যান্ডকাপ, মোবাইলগুলো কেড়ে নিল, স্পর্শকাতর জায়গায় ইলেকট্রিক শক। আমি কিন্তু ব্যাপক চিৎকার করছি, যদিও ওরা ভলিউম ফুল করে দিয়েছে, তারপরে এমন যন্ত্রণা, এই যন্ত্রণা কেউ সহ্য করতে পারবে না, পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না। মানে এটা আল্লাহর একটা বিশেষ রহমত যে এটা আমি টলারেট করতে পেরেছি, আমি বেঁচে আছি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় অচেনা এক স্থানে। সেখানকার নির্যাতন হার মানায় সিনেমাকেও। কানে 2 লতিতে 2টো ক্লিপ লাগিয়ে দিল। ইলেকট্রিক শক তখন সম্ভবত ভোল্টেজ বেশি ছিল, এত মানে পুরো পৃথিবী ঘুরছে এরকম। যখন থামে তখন আমার মুখ দিয়ে প্রচুর ফেনা বের হয়ে আসে। প্রতিদিন সন্ধ্যার পর নিত্য নতুন কাউকে নিয়ে আসতো। একটু পরে মিউজিক আর চিৎকার, এমন চিৎকার, মানে ওগুলো চিৎকারে আপনি আতঙ্কে থাকবেন। কারণ আমাকেও বলা হয়েছিল এই যে গরম পাথর টকবক, আমি নিজেও শুনছি এটা এখন পায়খানার রাস্তায় দেওয়া হবে। পরে নেওয়া হয় অন্ধকার ছোট্ট কুঠুরিতে। আলো বাতাসহীন কবরের মতো ঘরটিতে মধ্যযুগীয় নির্যাতন শুরু হয় বলে জানান সোহেল রানা। ওই জায়গাটা এত ভয়াবহ, আমরা ছিলাম মোসাদের
খাদ্য। হাত বাঁধা, হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা, এভাবেই বসে আপনাকে ঘুমাতে হবে। আমার একটা অনুরোধ আছে, মেরে তো ফেলবেনই, আমার অনুরোধটা হলো যে আমাকে মেরে ফেলার আগে আমাকে একটু কি 10 মিনিট একটু শুইতে দিবেন। আয়না ঘরে তার মতো অনেক বন্দী ছিল বলে ধারণা সোহেল রানার। জানান অনেক মানুষ মেরে ফেলার আলামত দেখেছেন তিনি। বহুবার ক্রসফায়ারের জন্য নেওয়া হলেও ভাগ্যক্রমে বেঁচে ফেরেন তিনি। 4-5 জনকে নিয়ে গেল, নিয়ে যায় এক জায়গায় রাখলো। ওখানে আগে থেকে আরও 4-5 জন ছিল। যেই কণ্ঠস্বরটাকে নিয়ে যাওয়া হতো সেই কণ্ঠস্বরটা আমি দ্বিতীয়বার কখনো শুনি নাই। 4-5 জন আসলো, এসে বললো যে প্রত্যেকজনকে উজু করাও। পরে উজু করালো সবাইকে আলাদা আলাদা করে, খুব দ্রুত সবাই উজু করলো। উজু করে বললো যে কে কে তওবার নামাজ পড়বা, তওবার নামাজ পড়ে নাও, আল্লাহর কাছে সব মাপ চাও, আজকে তো আমাদের জীবন প্রদীপ শেষ। টানা 5 মাস 3 দিন পর 2015 সালের 13 আগস্ট মুক্ত অবস্থায় রাজশাহীর এক জঙ্গলে নিজেকে আবিষ্কার করেন আইনজীবী সোহেল রানা। মিউজিক বেজে ওঠা মানে কাউকে টর্চার করছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে প্রতি বছর বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ কত? এমন প্রশ্নের উত্তর মিলছে বৈশ্বিক একটি আর্থিক গবেষণা সংস্থার প্রতিবেদনে। সংস্থাটি বলছে গড়ে প্রতি বছর 80,000 কোটি টাকা পাচার হচ্ছে তৃতীয় বিশ্বের ছোট্ট এই দেশ থেকে, যার বড় একটি অংশই পাচার হচ্ছে তথাকথিত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে। অর্থনীতিবিদরা বলছেন যে করেই হোক পাচার হওয়া অর্থ ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। গত কয়েক বছর ধরেই ডলার সংকট, ভঙ্গুর অর্থনীতি, মূল্যস্ফীতি সহ নানাবিধ টানাপোড়েনে দেশের অর্থনীতি, যার অন্যতম কারণ অর্থ পাচার। বৈশ্বিক বাণিজ্য ভিত্তিক কারসাজি, হুন্ডি, চোরাচালান সহ নানাবিধ পন্থায় বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে লক্ষাধিক কোটি টাকা। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার বা 80,000 কোটি টাকা পাচার হয়েছে। শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, অর্থ পাচার প্রক্রিয়ায় পরোক্ষভাবে যুক্ত হয়েছে দেশের একাধিক আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি ব্যাংকও। সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD বলছে গেল প্রায় 1.5 যুগে দেশীয় 19টি ব্যাংকে আত্মসাৎ করা মাত্র 24টি ঋণ কেলেঙ্কারির মাধ্যমেই প্রায় 100,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। পাচার হওয়া অর্থ ফেরাতে বেশ কবছর আগেই বাংলাদেশ বহু দেশের সঙ্গে একাধিক চুক্তি করে। অর্থনীতিবিদরা বলছেন সেই সব চুক্তি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ জারি রাখতে পারে বর্তমান সরকার। অর্থ পাচার এগুলোকে রিকভারি করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন এজেন্সি কিন্তু আছে। বিদেশের সাথেও আমাদের কিন্তু বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোর আমরা মেম্বার। এডমন্ড কান্ট্রির একটা নেটওয়ার্ক আছে, সেটার আমরা মেম্বার। সুতরাং সেগুলো আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হবে। বৈশ্বিক পরিসরের উদ্যোগের পাশাপাশি অর্থ ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে দুদককেও। প্রয়োজনে টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে নিবিড় অনুসন্ধানের তাগিদ দিচ্ছেন আইনজ্ঞরা। অ্যান্টি করাপশন কমিশন তার এবিলিটি আছে যে দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক করাপশনের মাধ্যমে যদি টাকা যদি আপনার আত্মসাৎ করে কেউ, সেটাকে কিন্তু সে রিকভার করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। এখন ইন্টারিম গভর্নমেন্টের উচিত যে ইনভেস্টিগেশন উইংটাকে স্ট্রং করে দেওয়া, সবাইকে কোঅর্ডিনেট করে একটা টাস্ক ফোর্স করে দেওয়া, যাতে করে হচ্ছে গিয়ে যে কোনো না কোনোভাবে ট্রেসগুলি যেন করা যায়। অতীত অভিজ্ঞতা বলে অর্থ পাচার যতটা সহজভাবে হয়েছে সেই অর্থ ফিরিয়ে আনা ততটাই কঠিন থেকে কঠিনতর। তারপরেও আশার কথা হচ্ছে এ বিষয়ে কাজ শুরু করেছে সরকার। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইন পর্যালোচনা করে সেই অনুযায়ী উদ্যোগ নিতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তবে দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা জানিয়েছে দলটি। প্রতিবারের মতো বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে থাকছে না বর্ণাঢ্য কর্মসূচি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বেলা 11টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। এছাড়া বাদ জোহর নয়াপল্টনে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হবে দোয়া ও মিলাদ মাহফিলের। লক্ষ্মীপুরে অনেক জায়গায় নামতে শুরু করেছে বন্যার পানি।
তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কিছু কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা আছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার ও চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতার খবর জানাতে শোভান এলাকায় আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। লক্ষ্মীপুরের যে জায়গাটিতে আমি এখন আছি এখানে গত 11 দিন ধরে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এই এলাকার মানুষ। এবং আমরা লক্ষ্মীপুরের আরও বেশ কিছু জায়গায় ঘুরেছি, যে সকল জায়গায় গত 4-5 দিন আগেও আমরা বেশ পানি দেখেছিলাম, আজকে কিন্তু তার অনেক জায়গাতেই পানি দেখিনি, অর্থাৎ পানি সেসব জায়গা থেকে খুব দ্রুতই নেমে গেছে। কিন্তু এখন যে এলাকাটিতে আমরা আছি এই এলাকায় যে সময় সর্বোচ্চ পানি হয়েছিল আরও 1 হাত পর্যন্ত বেশি পানি ছিল এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং এই গত 11 দিনে 1 হাত পানি কমেছে, এখনো প্রায় 1.5 হাত পানি আছে রাস্তায়, আমরা বিভিন্ন জায়গায় যা দেখেছি। কিন্তু সেই পানিগুলো খুব ধীর গতিতে নামছে। এর কারণ হিসেবে এখানে মানুষজন উল্লেখ করেছেন যে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ এবং একই সাথে এখানে আশপাশে যে খালগুলো আছে তা ভরাট হয়ে গেছে। মানুষজন নানাভাবে দখল করে সে সকল জায়গায় ঘরবাড়ি করেছেন, যার কারণে পানি সরে যেতে পারছে না, যা আমি গতকালকেও বেশ কিছু জায়গার ঘটনা দেখিয়েছিলাম। তো যার কারণে অনেক জায়গার মানুষ বন্যার যে দুর্ভোগ সে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারলেও এই এলাকার মানুষ কিন্তু এখনো কার্যত দুর্ভোগের মধ্যেই আছে, তাদের ঘরবাড়ি পানিবন্দী অবস্থায় আছেন এমনটি জানিয়েছেন। এবং আমি যেখানে আছি এর আশপাশে দেখতে পাচ্ছেন কিছু মাছের ঘেরও আছে, যে সকল মাছের ঘের থেকে প্রচুর মাছ ভেসে গেছে পানিতে, বানের পানিতে, এমনটি তারা বলেছেন। এবং বলেছেন যে এই অঞ্চলটিতে বেশ কিছু মাছের ঘের আছে, আমি যেখানে আছি সেটির আশপাশে সবগুলো মাছের ঘের থেকে মাছ ভেসে গিয়েছে এবং আশপাশের ফসলি জমিও পানিতে তলিয়ে গেছে। এবং এখানে আশপাশে বেশ কিছু স্কুল কলেজ আছে, যে স্কুল কলেজগুলো পানিতে কোনোটি অর্ধেক কোনোটি তারও বেশি পরিমাণ পানিতে তলিয়েছিল। অর্থাৎ অনেক পানি এই এলাকাটিতে উঠেছিল, কিন্তু এই এলাকা থেকে যেটি বলছিলাম যে পানি নামার যে গতি সেটি খুবই ধীরগতি সম্পন্ন। এবং গত 2 দিন ধরে আমরা এখানে এই ড্রেনেজ ব্যবস্থার যে সমস্যা বা খাল দিয়ে যে পানি নামতে পারছে না তাও দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি এলাকায় এসে আবারও জিজ্ঞেস করেছি যে প্রশাসনের কেউ বা পানি উন্নয়ন বোর্ডের যারা এ ধরনের বিষয়গুলো তদারকি করেন তারা কেউ কি এসেছিল কিনা, বা তারা এসে খাল পরিষ্কার করার বা এখানে কিছু চোঙ্গা দিয়ে পানি যাওয়ার রাস্তা তারা তৈরি করেছিল, সেই চোঙ্গাগুলো ভেঙে গিয়েছে, পানি সেই চোঙ্গা দিয়ে বের হতে পারছে না, সেগুলো ঠিক করার কোনো ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষের কেউ নিয়েছে কিনা। তো আমরা শুনেছি যে আসলে এখনো পর্যন্ত কেউ এদের কোনো খোঁজ খবরই দেয়নি। এবং ত্রাণের বিষয়টিও বলছেন যে এদিকে ত্রাণ খুব একটা আসে না, ত্রাণের ব্যবস্থাও যথেষ্ট অপ্রতুল। যেই বিষয়টি অন্যান্য অনেক জায়গায়ও আমরা শুনেছি, বন্যার্ত মানুষ অভিযোগ করছেন যে তারা ত্রাণ কেউ কেউ বলছেন ঠিকভাবে পাচ্ছেন, কেউ কেউ বলছেন ঠিকভাবে পাচ্ছেন না। তো এই যে বন্যার যে চিত্রটি আমি দেখাচ্ছি এটি কিন্তু আসলে শুধু লক্ষ্মীপুরের না, বন্যা দুর্গত যতগুলো এলাকা ইতিপূর্বে ছিল এবং নতুন করে প্লাবিত হচ্ছে যে সকল এলাকা, সে সকল এলাকায় একই চিত্র আমরা শুনতে পাচ্ছি। তো চাঁদপুরের পরিস্থিতি জানতে চাঁদপুরের সহকর্মী আমাদের সাথে আছেন ফারুক আহমেদ, সরাসরি চলে যেতে চাই তার কাছে। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে মূলত চাঁদপুর সেচ প্রকল্প, এবং সেচ প্রকল্পটি 100 কিলোমিটার বাঁধ অভ্যন্তরে 54,000 হেক্টর জমি নিয়ে। 54,000 হেক্টর জমির মধ্যে 27,000 হেক্টর জমিতে মূলত কৃষি উৎপাদন হচ্ছে, এবং বাকি যেই জমিগুলো আছে সেখানে মূলত বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনাগুলো রয়েছে। তো আমি এই মুহূর্তে যে এলাকাটি আছি এটি চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জের শোভান এলাকা। এখানে এখন যে দেখাতে পাচ্ছি যে এখানে বীজতলা, অর্থাৎ কৃষকরা যেই সবজি চাষ করেন সেই সবজির কিন্তু বীজতলা, নানা ধরনের সবজির বীজতলা এখন যেমনটা অনেকটা সবুজ রূপ ধারণ করেছে। এই বীজতলা আসলে গত কয়েকদিন আগে এমনটি ছিল না, এটি একেবারে বিবর্ণ ছিল, বলা যেতে পারে যে পানির নিচে পৌঁছে গলে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কৃষকদের সেই স্বপ্ন। আর একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে পাশে ডাকাতিয়া নদী আছে, এই নদীটা যতটা এখন শান্ত দেখাচ্ছে এবং জলরাশি যতটা নিচু দেখাচ্ছে, গত অন্তত 3 দিন আগেও কিন্তু তেমনটা ছিল না। অর্থাৎ টানা যে ভারী বর্ষণ ছিল সেই নদীটা প্লাবিত হয়ে পাশে যে মাছের ঘের আছে, ওই যে আমরা যদি দূরে দেখাতে চাই যে যে নেট দেওয়া যে মাছের ঘেরটি আছে সেটিও কিন্তু ডুবে গিয়েছিল। এখন আস্তে আস্তে সব কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং পানি কিন্তু ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছে। আমি যদি জানিয়ে চাই যে একটি তথ্য, সেটি হলো যে চাঁদপুর সেচ প্রকল্পের চরবাগাদি পাম্প হাউস এবং লক্ষ্মীপুরের হাজিমারা পাম্প হাউস, দুটি পাম্প হাউস দিয়ে মূলত এখন প্রতিদিন প্রতি সেকেন্ডে অর্থাৎ 10টি শক্তিশালী মোটর দিয়ে 2,000 কিউসেক
কিউসেক পানি বাইরে নিষ্কাশন করা হচ্ছে শুধু এই সেচ প্রকল্পটিকে টিকিয়ে রাখার জন্য। আর কৃষকের যে ক্ষতি সেটি আসলে অপূরণীয় ক্ষতি। এখানে যে মাছের ঘ্যাত ছিল, কৃষকের যেই রোপা আমনের ক্ষেত ছিল, একই সঙ্গে যে সবজির বীজতলা ছিল, বলা যেতে পারে তার সিংহভাগে কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। এবং সেই নষ্ট হওয়া যে কৃষকের স্বপ্ন, সেই স্বপ্নকে আবারও তুলে আনার জন্য, অর্থাৎ তাদের মুখে হাসি ফোটানোর জন্যই কিন্তু সরকার প্রণোদনার জন্য তাদের তালিকা তৈরি করেছে। একই সঙ্গে কিন্তু কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর জন্য তারা একটা চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতার উন্নতির সবশেষ। 3 মাস বন্ধ থাকার পর আজ থেকে উন্মুক্ত হলো সুন্দরবন। ভ্রমণ পিপাসুদের স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে এই ম্যানগ্রোভ ফরেস্ট। জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের জন্য গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রকৃতির নিজ হাতে গড়া সুন্দরবনের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। মোংলা বন্দরের কোল ঘেঁষে এই সুন্দরবনের অবস্থান। যেদিকে চোখ যায় শুধু বন আর বন। বনের অপরূপ সৌন্দর্য, বন্যপ্রাণীর ডাক আর সুন্দরবনের রং বেরং পাখির কলকাকলি মুগ্ধ করে পর্যটকদের। সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ এবং মৎস্য প্রজনন মৌসুমের কারণে 3 মাসের জন্য সব ধরনের মাছ আহরণ বন্ধের পাশাপাশি পর্যটক শূন্য হয়ে পড়ে গোটা সুন্দরবন। জেলেরা হয়ে পড়ে বেকার। অবশেষে রোববার আবারও বনের নদী খালে মাছ ধরার জন্য জাল, নৌকা আর সরঞ্জাম নিয়ে প্রবেশ করে জেলেরা। এদিকে সুন্দরবনের করমজল, হারবাড়িয়া, আন্দারমানিক, দুবলা, কটকা, কচিখালী, নীলকমল সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলের সবকটি পর্যটক স্পটে দর্শনার্থীদের স্বাগত জানাতে নতুন সাজে সাজিয়ে রাখা হয়েছে পর্যটন স্পটগুলো। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও বন বিভাগ। পর্যটন কর্তৃপক্ষ সেইভাবে নির্দেশ দিচ্ছে যেন আমরা সেইভাবে আমরা প্রস্তুত থাকি, যে পর্যটক যারা আসবে তারা যেন সুন্দরভাবে বিনোদন করতে পারে। আর আমরাও সেভাবে প্রস্তুত আছি, আমাদের যে পরিপাটি করার দরকার সেগুলো সব সাজায় গাছায় রাখছি। আর ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর আবহাওয়া অনুকূলে থাকলে 2 থেকে 3 গুণ বাড়বে দর্শনার্থীর সংখ্যা। তাতে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। বন্ধের কারণে আশা করি মাছ আরো বৃদ্ধি পাবে এবং আমরা সংসার পরিচালনা আগের চাইতে আর একটু ভালো করতে পারবো। এখন ভ্রমণ পিয়াসী যারা, তারা ভ্রমণ করে আবার দিনে দিনে দক্ষিণ অঞ্চলে যারা আছে তারা চলে যেতে পারবে। আমরা আশাবাদী যে যা বিগত দিনে যে লসের মুখে ছিলাম আমরা এটা কাইটা উঠতে পারবো। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশ ও বনের নদী খালে মাছ ধরা সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। সময় সংবাদ, মোংলা। বন্যা পরবর্তী কৃষি ও খাদ্য সংকট মোকাবেলায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসছে মৌসুমে দুর্গত এলাকায় ধান চাষের জন্য নাবি আমন ধানের বীজতলা তৈরি করছেন তারা। 18 থেকে 20 দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় 700 বিঘা জমিতে আবাদ করা যাবে। হোসেন আলীর তোলা ছবিতে উবাইদুল হকের রিপোর্ট। অতিবৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে দেশের 11 জেলা। স্মরণকালের এ বন্যায় এখনো পানিবন্দী লাখো মানুষ। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। আমনের বীজতলা ও চারা সব নষ্ট হয়ে যাওয়ায় বড় ধরনের খাদ্য সংকটের শঙ্কায় বানভাসীরা। দেশের মানুষ বন্যা মোকাবিলা করছে সম্মিলিতভাবে। আর কৃষির ক্ষতি কাটিয়ে উঠতে ও খাদ্য সংকট মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়ালো ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্যা পরবর্তী সময়ে কৃষকদের সহায়তা করতে বিনামূল্যে নাবি আমন ধানের চারা বিতরণ করার উদ্যোগ নিয়েছেন তারা। এর মধ্যে প্রস্তুতকৃত 12 একর জমিতে চলছে বিনা 17 ও বায়ার বাংলাদেশের ধানি গোল্ড জাতের ধানের বীজ বপনের কাজ। 18 থেকে 20 দিন পর উৎপাদিত এসব ধানের চারা পৌঁছে দেওয়া হবে বন্যা কবলিত এলাকায়, যা থেকে প্রায় 1000 কৃষক 700 বিঘা জমিতে করতে পারবেন ধানের আবাদ। আমাদের যে সংকট আসবে সেটা হচ্ছে খাদ্য সংকট। তো আমরা সেই খাদ্য সংকট নিয়ে কাজ করার চিন্তা থেকে এই পর্যন্ত এসেছি। যখন চারাগুলো হয়ে যাবে আমরা চেষ্টা করব হচ্ছে ওইখানে যে টার্গেটেড যে ফার্মারগুলো আছে তাদের কাছে পৌঁছানোর। বিভিন্ন পরামর্শ ও সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষকরা। আমরা তাদেরকে চারার পাশাপাশি সার দিব, বিষ দিব এবং আমরা
একটা অ্যাডভাইজারি কমিটি থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে, বিজ্ঞানীদের নিয়ে, যারা পরবর্তীতে তাদেরকে পরামর্শ দিবে যে টাইম টু টাইম তাদের জমিতে কি কি করতে হবে। 100% যখন আমদানি করতে হতো তাহলে হিউজ ইনভলভমেন্ট লাগতো। সুতরাং সেই হিসেবে এই উদ্যোগটা অবশ্যই বাংলাদেশের খাদ্য সংসম্পন্নতা আনয়নে যথেষ্ট বড় ভূমিকা পালন করবে। এমন মহতী উদ্যোগকে সফল করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক, কৃষি উদ্যোক্তা, কর্পোরেট ব্যক্তিদের নিয়ে গঠন করা হয়েছে এগ্রি স্টুডেন্ট অ্যালায়েন্স নামে সংগঠন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। দেখছেন সময় সংবাদ। পরিবর্তন আসছে বিসিবির মেগা প্রকল্প পূর্বাচল স্টেডিয়ামের নাম আর নকশায়। তবে শেখ হাসিনার নাম ও নৌকার নকশা পরিবর্তনই সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় বোর্ড। প্রস্তাবিত স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও দ্রুততম সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। পরামর্শক হিসেবে রেখে দিতে চায় পপুলাসকেই, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পূর্বাচলে স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি। তালপাকা ভাদ্রের মধ্য দুপুরে নাভিশ্বাসে ওঠা গরমকে সঙ্গী করেই ব্যস্ততা বেড়েছে। হোম অফ ক্রিকেট ছেড়ে পূর্বাচলে বিসিবি কর্তারা। ফারুক, আকরাম, সুজন, দুই ফাহিম, ইফতেখার, মিঠুরা সবাই এলেন যথাসময়ে। বিসিবির স্বপ্নের মেগা প্রকল্প মেগা স্টেডিয়াম। তবে বছর 5 হলেও দৃশ্যমান উন্নতি নেই। অযত্নে বেড়েছে ঘাসের আস্তর। ইতোমধ্যে ডিজাইন আর পরামর্শক ফি বাবদ খরচের অঙ্ক ছুঁয়েছে প্রায় 100 কোটি টাকা। প্রস্তাবিত স্টেডিয়ামটিতে পুরাতন কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। তবে নৌকার পতনে নৌকার আদলের ডিজাইন যে বদলে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। বদলে যাচ্ছে নামও। অবশ্য বিষয়টি নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির ওপর। ক্রিকেট বোর্ডের ক্রীড়া মন্ত্রণালয় আছে, সবাই মিলে একটা ডিসিশন নিত। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল হয়, ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। তবে এখনই অবকাঠামোগত নির্মাণ নয়, আপাতত মেটানো চাই মাঠের সংকট। প্রাথমিক পর্যায়ে দুটো মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক ও ঘরোয়া লিগের জন্য অন্তত একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। অনেক খেলা আছে, আমাদের মাঠ দরকার। এই মাঠের জন্য আমরা চিন্তা করছি। আমি এই মুহূর্তে বলতে পারছি না আলোচনা হবে, বাট ইনিশিয়াল যে চিন্তা, আমরা মাঠটা তৈরি করতে পারি কিনা। দুটো মাঠ হওয়ার সুযোগ আছে, এখানে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটির সুযোগ আছে, বাট এটাকে চেঞ্জ করলে আরো অল্টারনেটিভ কিছু আসে কিনা সেটা ডেফিনেটলি দেখব আমরা। পূর্বের চুক্তি অনুসারে 48 মাসের মধ্যে স্টেডিয়াম বুঝিয়ে দেওয়ার কথা ছিল পপুলাসের, যেখানে 6 মাস ডিজাইন, 30 মাস কাজ আর 12 মাস ছিল রক্ষণাবেক্ষণ পর্যায়। দরপত্র স্থগিত হওয়ায় এবার কবে নাগাদ বিরানভূমির রূপ নেবে স্টেডিয়ামে তার স্পষ্ট উত্তর নেই বোর্ড সভাপতির কাছেও। বিগত নাজমুল হাসান পাপনের কমিটির আরও একটা দায়িত্বহীনতার উদাহরণেই পূর্বাচল স্টেডিয়াম। বছরের পর বছর হয়েছে শুধু প্রতিশ্রুতি, হয়েছে শুধু কালক্ষেপণ। বাস্তবতা তো পেছনেই দেখতে পাচ্ছেন। তবে বদলে যাওয়ার স্লোগান নিয়ে ফারুক আহমেদ বলছেন, আপাতত কোনো অবকাঠামো নির্মাণ নয়, এই মাঠে যত দ্রুত সম্ভব তারা ফেরাতে চান ক্রিকেট। মাহবুব লিমন, সময় সংবাদ, পূর্বাচল, ঢাকা। ফিফার নিয়ম মেনে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছে দেশের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠকরা। 24 ঘন্টার মধ্যে কাজী সালাউদ্দিন পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচনের সূচি পেছানোর দাবি জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফের সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন তারা। প্রায় 16 বছর ধরে বাফুফের সভাপতির চেয়ার আঁকড়ে ধরে আছেন এক সময়কার দেশসেরা ফুটবলার কাজী সালাউদ্দিন। তবে তার সময় দেশের ফুটবলের উন্নতির চেয়ে অবনতিটাই হয়েছে বেশি। দীর্ঘ এ সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন সালাউদ্দিন। দেশের পট পরিবর্তনের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল ফুটবল পাড়া। তবে তা আমলে না নিয়ে বরং আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদে দাঁড়ানোর কথা জানান তিনি। এবার ফিফার নিয়ম মেনে কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটিকে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা। পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এমন দাবি জানান তারা। ফুটবলের যারা ফুটবল চালাচ্ছে তাদের কোনো অবস্থান নাই। এখন একমাত্র শুধু সময়ের দাবি, বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা, সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়ার কোনো উপায় নেই। কাজী সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করেন, ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচন পেছানোর দাবি করেছেন সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক। নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকও করেন সাবেক ফুটবলাররা। আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, তার কাছে অনুরোধ করেছি যে আপনি একটি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায়। একজন দুর্নীতিবাজ সভাপতি ফুটবল ফেডারেশনের, তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না। সাবেক ফুটবলারদের দাবি দাওয়া নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন করার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং মধ্যরাত থেকে কার্যকর হলো জ্বালানি তেলের নতুন দাম। লিটারে 6 টাকা কমেছে অকটেন পেট্রোলের। ডিজেল বিক্রি হচ্ছে 105 টাকা 25 পয়সায়। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।